হার্টের চিকিৎসার একটি মূল মন্ত্র আপনাদেরকে জানাবো এবং সেটি আমাদের মেডিকেল টেক্সট বইয়ে হার্টের যে ইন্টারন্যাশনাল লেভেলের যে টেক্সট বুক সেগুলোতে আমাদেরকে শেখানো হয় যে মিনিটস মিনস মাসেল। এই লাইনটি, এই সেন্টেন্সটি ওখানে আছে। মিনিটস মিনস মাসেল মানে হলো প্রতি মিনিট আপনার যদি হার্টের চিকিৎসায় সময় বেশি নষ্ট হয় তাহলে আপনার প্রতি মিনিটে কিছু মাসেল নষ্ট হবে। কিছু মিনিট মানে হলো প্রতি মিনিটে কিছু মাসেল নষ্ট হয় হার্টের। অর্থাৎ যখন একজন রোগীর হার্ট অ্যাটাক হয় তখন ওখানে রক্ত সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ওই রক্তনালীটি যে এরিয়াতে, হার্টের যে এরিয়াতে রক্ত সাপ্লাই দিচ্ছে সেই এরিয়াতে রক্ত সাপ্লাই বন্ধ হলে ওই এরিয়ার মাংসপেশিগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তো এই নষ্টটা হয় হলো প্রতি মিনিটে মিনিটে এই নষ্টের এরিয়া বাড়তে থাকে, প্রথমে কাছের, তারপরে দূরের, তারপরে দূরের, এরকম করে দেখা যায় যে যদি আপনি হার্ট অ্যাটাকের সাথে সাথে চিকিৎসা করেন তাহলে কম মাংসপেশি নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, কম ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আপনার এটা দেরি হয়, অনেক বেশি সময় নষ্ট হয়ে যায় চিকিৎসা নিতে, তাহলে দেখা যাবে যে মাংসপেশি তত বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। তাতে করে যেটা হবে, আপনার হার্টের যে মূল কাজ পাম্পিং অ্যাকশন এটি কমে যাবে এবং হার্ট দুর্বল হয়ে যাবে এবং ভবিষ্যতে ওই রোগীর হার্ট ফেলিউর হয়ে যাবে। এই জন্য এই সেন্টেন্সটি অনেক গুরুত্বপূর্ণ। সেটি হলো মিনিটস মিনস মাসেল। অর্থাৎ আপনার হার্ট অ্যাটাক হলে তাহলে যত দ্রুত সম্ভব এই রোগীর চিকিৎসা করা যাবে, ওই রোগী তত দ্রুত সুস্থ হয়ে যাবে। তো এখন আপনার মনে একটি কোশ্চেন আসছে যে তাহলে সেটা কত তাড়াতাড়ি আমাদের চিকিৎসা করা উচিত। তো এটি বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে 2 ঘন্টার মধ্যে যদি আপনি চিকিৎসা শুরু করতে পারেন তাহলে আপনার মিনিমাল ড্যামেজ হবে। দেখা যাবে যে হয়তো হার্টের বড় রকম ড্যামেজ হবে না, হার্টের মাংসপেশি অত বেশি ক্ষতিগ্রস্ত হবে না, অথবা পুরোপুরি মাংসপেশি বা হার্টের যে কার্যক্ষমতা প্রিজার্ভ থাকার সম্ভাবনা রয়েছে, হার্ট পুরোপুরি ভালো থাকবে। তারপরে দেখা গেছে যে 6 ঘন্টার মধ্যেও যদি চিকিৎসা করা যায় তাহলেও অনেকেরই হার্ট মাসেলগুলো প্রিজার্ভ রাখা সম্ভব হয়, ভালো রাখা সম্ভব হয়। তারপরে দেখা গেল 12 ঘন্টার মধ্যেও যদি চিকিৎসা নেওয়া যায় তাদেরও অনেককেই কম ক্ষতির মধ্যে রাখা সম্ভব হয় এবং ভালো রাখা সম্ভব হয় হার্টের। ইভেন 24 ঘন্টার মধ্যেও যদি চিকিৎসা করা যায় সেই পেশেন্টদেরও অনেকেরই হার্ট মাসেল ভালোভাবে রিকভার করা যায়। কিন্তু তার চেয়ে যদি বেশি দেরি হয়ে যায়, রিসার্চে বা গবেষণায় দেখা গিয়েছে যে তখন মাংসপেশি হার্টের এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে অনেকের সেখান থেকে ইজেকশন ফ্র্যাকশন বা হার্টের পাম্পিং অ্যাকশন কমে যায় এবং ইজেকশন ফ্র্যাকশন কমে যায়, অনেকের হার্ট ফেলিউর থাকে অথবা হাঁটতে গেলে দুর্বল লাগে বা পরবর্তীতে হার্ট ফেলিউর ডেভেলপ করতে পারে। তো এই জন্য হার্ট অ্যাটাকের যত বেশি সময়ক্ষেপণ না করে চিকিৎসা নেওয়া সম্ভব সেটাই করতে হবে। এখানে কোনোভাবেই কালক্ষেপণের কোনো উপায় নেই। তো আমাদের প্র্যাকটিসে আমরা আসলে কিছু দুঃখজনক ঘটনা দেখি। সেটা হলো এই, যেমন আমার একজন রুগী, তাকে বললাম যে আপনি এনজিওগ্রাম করেন। তো উনি বলল, স্যার আমার খুব ভয় লাগে, আমি এনজিওগ্রাম করতে চাচ্ছি না। তিনি এনজিওগ্রাম না করে ঔষধপত্র খাচ্ছিলেন, তো মোটামুটি ভালো ছিলেন, কিন্তু কিছুদিন পরে তার আবার ব্যথা আসছে এবং ঔষধে কন্ট্রোল হচ্ছে না। তখন আমি বললাম যে আপনার ঔষধ দিয়ে চিকিৎসা হবে না, আপনাকে এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম যিনি যেদিন করতে আসলেন সেদিন দেখলাম যে তার আসলে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। এনজিওগ্রামের আগেই তার হার্ট অ্যাটাক। তো আমি তার এনজিওগ্রাম করলাম, করে দেখলাম যে তার মাল্টিভেসেল ডিজিজ, মানে অনেকগুলো রক্তনালীতে তার ব্লক আছে, এবং বললাম যে আপনাকে ইমিডিয়েটলি আপনাকে বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি করতে হবে। আপনার যে যতগুলো ব্লক আছে এটা স্টেন্ট পরিয়ে বা রিং স্থাপন করে এটার পুরোপুরি কারেকশন করলে আপনি ভবিষ্যতে ভালো থাকবেন না, বাট আপনি যদি সিএবিজি বা বাইপাস সার্জারি করেন তাহলে আপনি ভবিষ্যতে ভালো থাকবেন। তো ওনার কিন্তু অ্যাক্টিভ চেস্ট পেইন ছিল, আমি সেগুলো ঔষধপত্র দিয়ে ম্যানেজ করছিলাম, এবং ওনার যেহেতু স্টেন্টেবল ছিল না লেশনগুলো, বা স্টেন্ট স্থাপন করে ওনাকে পুরোপুরি ভালো করা যাবে না, বেটার হলো সিএবিজি বা বাইপাস সার্জারি করলে এই রুগীর চিকিৎসাটা ভালো হবে, কমপ্লিট রিভাস্কুলারাইজেশন হবে এবং ভবিষ্যতে উনি দীর্ঘদিন ভালো থাকবেন। তো আমি এসব কিছু চিন্তা করেই তাকে ডিসিশনটা দিয়েছিলাম যে আপনি আর্জেন্ট সিএবিজি করেন। রুগী আমার সিদ্ধান্তটি মেনে নিয়েছেন। তিনি বললেন যে স্যার আমি অবশ্যই বাইপাস সার্জারি করব, কিন্তু আমি
এখানে করব না, বাংলাদেশে করব না, আমি ইন্ডিয়াতে গিয়ে করব। তো এই যে রুগী সিদ্ধান্তটি নিলেন ইন্ডিয়াতে গিয়ে করবেন, আমি তাকে ঔষধপত্র সেট করে রাখলাম, তার চেস্ট পেইন কমে গেল, এখন তিনি ওয়েট করছেন ভিসা পাবেন, তারপরে ইন্ডিয়াতে যাবেন, তারপরে সেখানে গিয়ে বাইপাস সার্জারি করবেন। তো রুগীর হার্টের যে কার্যক্ষমতা, ইজেকশন ফ্র্যাকশন, সেটি আমি দেখলাম যে আমার এখানে ছিল 60%, বাংলাদেশে 60%। এবং এটা কোন দিন, যেদিন তার হার্ট অ্যাটাক হওয়ারও কয়েকদিন আগে যখন আমার চেম্বারে এসেছিলেন। তারপরে তিনি যখন তার হার্ট অ্যাটাক হলো, হার্ট অ্যাটাকের দিনই আমি আবার ইকো করিয়ে দেখলাম যে তার ইজেকশন ফ্র্যাকশন কমে গিয়েছে, 39% হয়ে গিয়েছে। তো আমি সেই অবস্থায় এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম করার পরে তাকে যখন সিদ্ধান্ত নিলাম যে আপনার যে ব্লকের নেচার, ক্যারেক্টারিস্টিক বা প্রবলেম, এটা আসলে স্টেন্ট নয়, এটা বাইপাস সার্জারি করলেই আপনার জন্য ভালো হবে। তিনি যদি ওই দিনই বা তার পরের দিনই যদি আর্জেন্ট সিএবিজি বা বাইপাস সার্জারি করে ফেলতেন, তাহলে তার ইজেকশন ফ্র্যাকশনটি হয়তো আর কমতো না। হার্ট অ্যাটাকের পরে কিন্তু কমেছে, 60 থেকে 39-এ চলে এসেছে। তারপরে দেখেন উনি অপেক্ষা করতেছিলেন, ভিসা পেলেন। ভিসা পাওয়ার পরে উনি 1 সপ্তাহ পরে বা 8 দিন পরে উনি ইন্ডিয়াতে গেলেন। সেখানে যাওয়ার পরে এই ইজেকশন ফ্র্যাকশন দেখা গেল যে আরও কমে গিয়েছে, 35% হয়েছে। তারা ওখানে আমার রিপোর্টগুলো আমাকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, আমি দেখলাম যে 35%। এই যে তার দেখেন, তার যে ইজেকশন ফ্র্যাকশনটি 60% থেকে হার্ট অ্যাটাক হয়ে 39%, এবং তিনি যে ট্রিটমেন্ট নিতে আবার 1 সপ্তাহ দেরি করলেন, তার ফলে 35% হয়ে গেল। এইটা কিন্তু আমি কিন্তু বুঝতেছিলাম যে তার মাসেলগুলো ড্যামেজ হচ্ছে। এই রুগীর প্রেশার সবসময় 130/80 থাকতো, এর কম কখনোই থাকতো না যখন আমার চেম্বারে তিনি দেখাতেন। পরবর্তীতে যখন তার হার্ট অ্যাটাক হয়ে গেল, তার প্রেশার কমে গেল, কারণ তার তো মাসেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। তারপর তিনি যখন ইন্ডিয়াতে চিকিৎসা করতে যাওয়ার জন্য ওয়েট করতেছিলেন, তখন তার প্রেশার আরও ফল করতেছিল। তখন আমি একটু বিস্মিত হলাম যে কী ব্যাপার। তখন আমি ফার্দার ইকো করে দেখলাম যে তার ইজেকশন ফ্র্যাকশন কমে যাচ্ছে। তার মানে তার হার্ট মাসেলগুলো ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে, হার্টের পাম্পিং অ্যাকশনগুলো কমে যাচ্ছে, এবং তার ইজেকশন ফ্র্যাকশনও কমে যাচ্ছে, এবং তার প্রেশারও কিন্তু কমে যাচ্ছে। এখন তার প্রেশার কিন্তু 100/70 লো প্রেশার হয়ে গেল। এবং এই রুগীর বাইপাস সার্জারি খুব সফলভাবে ইন্ডিয়াতে সম্পন্ন হয়েছে, উনি সুস্থ আছেন। কিন্তু আমার মেসেজটা হলো, আমি একটু এই রুগীকে যখন দেশে ফিরবে, তখন আমি যখন ওনাকে ফলো আপ করবো, আমি হয়তো দেখব যে ওনার প্রেশার সবসময় কম থাকে। হয়তো যদি আমাদের ওই রুগীটার আল্লাহ না করুক যদি সাফারিংস বেড়ে যেতে পারে, যে দেখা যাবে যে উনি হাঁটতে গেলেই ওনার শ্বাসকষ্ট হবে, অথবা কখনো কখনো হার্ট ফেলিউর হয়ে যেতে পারে। তো কারণ কি? কারণ হলো তার যে ইজেকশন ফ্র্যাকশন, তার যে হার্টের মাসেলের পাম্পিং অ্যাকশন, এটি তো প্রিজার্ভ ছিল। কিন্তু আমরা যখন এনজিওগ্রামের অ্যাডভাইস করছিলাম, তিনি কিন্তু সেটি করেননি। তিনি কিন্তু অনেক মাস, বেশ কয়েক মাস তিনি সময় নিয়েছিলেন, তিনি করতে চাচ্ছিলেন না, এবং তিনি ঔষধ দিয়ে ট্রাই করছিলেন। কিন্তু আমি বারবার বলছিলাম যে আপনার বোধহয় ঔষধে হবে না, আপনি কিন্তু এনজিওগ্রাম করে ফেলেন। তো তিনি এনজিওগ্রাম করতে আসলে রাজিই ছিলেন না। তো যখন আমি তাকে অ্যাডভাইস করেছিলাম যে আপনি এনজিওগ্রাম করেন, তখন কিন্তু তার হার্টের পাম্পিং অ্যাকশন 60% ছিল, ইজেকশন ফ্র্যাকশন। তারপরে দেখেন একটা হার্ট অ্যাটাক হঠাৎ করে হয়ে গেল, তখন এটা 39% হয়ে গেল। তারপর তিনি আবার যদি সাথে সাথে চিকিৎসাটা এখানে করাতেন, তাহলে হয়তো তার ইজেকশন ফ্র্যাকশন আর কমতো না। তিনি যে আরও 1 সপ্তাহ এখানে ওয়েট করলেন ইন্ডিয়ান ভিসার জন্য, আবার ওখানে গেলেন, এই যে দেরিটা হলো, এই দেরির কারণে তার এটা 35% হয়ে গেছে। এখন আমার জন্য চ্যালেঞ্জিং হবে আবার ওনার এই 35%কে আবার 60%-এ নিয়ে যাওয়া। যদি মাসেলগুলো প্রিজার্ভ থাকে কিছুটা, তাহলে হয়তো আমি ঔষধপত্র বা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন দিয়ে আমি চেষ্টা করব ওনাকে আবার ওনার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু অনেকের রুগীর ক্ষেত্রে আবার এটা সম্ভবও হয় না, যদি পার্মানেন্টলি মাসেলগুলো একদম ড্যামেজ হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়। তো এই রিস্কটা নেওয়া আসলে ঠিক হয়নি ওনার। তো উনি যেহেতু বাংলাদেশের সার্জারির উপরে আস্থা স্থাপন করতে পারছিলেন না, সেজন্য উনি চলে গিয়েছেন। আমাকে তিনি খোলাখুলি বলেছেন, স্যার যদি এটা রিং স্থাপন করে চিকিৎসা সম্ভব হয় তাহলে আপনি করেন, আপনি রিং পরিয়ে দেন, আপনার অধীনে আমি রিং স্থাপন করব। কিন্তু বাইপাস সার্জারি তো আপনি করছেন না, এটা তো অন্য সার্জন করবে, আমি সার্জারি এখানে করতে সাহস পাচ্ছি না, আমি ইন্ডিয়া গিয়ে করব। তো রুগীর প্রেফারেন্স হলো বেস্ট প্রেফারেন্স, এবং সেটাকেই আমি সবসময় রেসপেক্ট করি। আমি বলেছি আপনি আর্লি ট্রিটমেন্ট করবেন, যত আর্লি পারেন, কালকে পারলে কালকে করেন, না হলে আপনার কিন্তু কিছুটা ড্যামেজ হবে। আর আপনি কোথায় ট্রিটমেন্ট করবেন এই ডিসিশনটা অবশ্যই আপনি নেবেন, এখানে করবেন না ওখানে করবেন। ওখানেও চিকিৎসা অত্যন্ত ভালো, বাংলাদেশেও এখন অনেক সেন্টারে ভালো সার্জারি হয়, ভালো রিং স্থাপন হয়।
আমার পয়েন্টটা হলো এই যে আপনারা দেরি করবেন না, আপনারা বেশি সময় ক্ষেপণ করবেন না। আপনাদের চিকিৎসক যদি মনে করে যে আপনার হার্টের সমস্যা হতে পারে এবং এই হার্টের সমস্যাটি শুধুমাত্র ঔষধ দিয়ে ম্যানেজ করা সম্ভব নাও হতে পারে, এনজিওগ্রামে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে এনজিওগ্রাম করবেন। আর যদি বলেন যে আপনার রিং স্থাপন অথবা বাইপাস সার্জারি করতে হবে, তাহলেও সেটা আর্লি করে ফেলা উচিত, ওয়েট না করে। কারণ ওয়েট করলে এরকমের দেখা যায় যে হার্টের মাসেলগুলো ড্যামেজ হতে থাকে এবং রোগী আসলে পরবর্তী জীবনে হার্ট ফেলিউর নিয়ে বেঁচে থাকে, যেটা সাংঘাতিক একটা কষ্টকর এবং আর্থিকভাবে অনেক ব্যয়বহুল হয়ে যায় হার্ট ফেলিউরের চিকিৎসা। তো এই যে আমাদেরকে শিখিয়েছে কার্ডিওলজি স্টাডির সময়ে, হার্টের যখন আমরা কার্ডিওলজিতে কোর্স করেছি, পোস্ট গ্রাজুয়েশন ফেলোশিপ করেছি, ট্রেনিংয়ের সময় যে মিনিটস মিনস মাসেল, মানে হলো হার্টের রুগী তোমার কাছে যখনই আসবে, হ্যাঁ, তখন তুমি সাথে সাথে তার চিকিৎসা করবে, বেশি দেরি করা যাবে না। কিন্তু আমরা তো সাথে সাথে করতে চাইলেও আমাদের রুগীরা তো অনেক সময় সিদ্ধান্ত নিতে একটু দেরি করেন। এই সিদ্ধান্ত নিতে দেরি কেন হয় সেটাও আমরা বুঝতে পারি। অনেকের ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট থাকে, আর্থিক অসুবিধা, সেজন্য দিতে পারে না। অনেকে একটু ভয় পান, যেহেতু এটা একটা প্রসিডিউর, হ্যাঁ, একটা মিনি অপারেশনের মতো, অনেকে একটু ভয় পায়। তারপরে 3 নম্বরে হলো আস্থার একটি অভাব বাংলাদেশে আছে। তো সেক্ষেত্রে রুগীরা চিন্তা করে যে আসলে যে উনি বললেন এনজিওগ্রাম, স্টেন্টিং, বাইপাস, এগুলো আদৌ প্রয়োজন আছে কিনা, না অযথা শুধু কমার্শিয়াল কারণে উনি এটি বললেন। তো রুগীরা সে কারণে সাথে সাথেই কিন্তু এগ্রিয়েবল হন না, করতে রাজি হন না। তো এটাও একটা প্রবলেম আছে। তো এই আস্থার সংকটটি আমাদের হেলথ সিস্টেম থেকেই তৈরি হয়েছে, হ্যাঁ, যে হয়তো কারো প্রয়োজন ছিল না, কিন্তু কোনো হসপিটাল থেকে তাকে বলছে যে আপনার এটা করতে হবে, পরে অন্য কোথাও গিয়ে উনি ওপিনিয়ন পেলেন যে এটা করার প্রয়োজন ছিল না।